দুবাই আন্তর্জাতিক এয়ার শো চলাকালীন একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নামান সিয়াল। উইং কমান্ডার সিয়াল এয়ার শোতে ভারতীয় স্বদেশি যুদ্ধবিমান LCA তেজাসের ডেমনস্ট্রেশন করছিলেন। ঠিক সেই সময় একটি নেগেটিভ জি টার্ন ম্যানুভার সম্পাদনের পর তেজসটি মাটিতে আছড়ে পড়ে। LCA তেজাস হল ভারতের প্রথম ইন্ডিজিনাসলি ডেভেলপড ফাইটার জেট, যা 4.5 জেনারেশন মাল্টিরোল লাইট কমব্যাট এয়ারক্রাফটের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যা পুরনো MiG-21 এর প্ল্যাটফর্মকে রিপ্লেস করার জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা ম্যানুফ্যাকচার করা হচ্ছে। এই বিমানটি স্টেবল ফ্লাইটের জন্য সফিস্টিকেটেড ফ্লাই বাই ওয়্যার সিস্টেম ব্যবহার করে। কিন্তু 21শে সেপ্টেম্বর দুপুর 2:10 এমন কিছু ঘটল, যার কারণে তেজস দুবাইয়ের মাটিতেই ধ্বংস হয়ে যায়। যখন ফ্লাইটের পাইলট একটি লো অল্টিটিউড রোলিংয়ের সময় নেগেটিভ জি টার্ন ফোর্স প্রদর্শন করতে থাকে, তখন ফ্লাইটটি গ্রাউন্ড লেভেলের এতটাই কাছে ছিল যে যেখান থেকে ভার্টিক্যাল ইঞ্জিন থ্রাস্ট পাওয়া প্রায় অসম্ভব ছিল এবং তেজাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মাটিতে আছড়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর গত 24 ঘন্টায় বিভিন্ন কনস্পিরেসি থিওরিজ এবং স্পেকুলেশন জোরদার হয়েছে, যেখানে মেন স্ট্রিম মিডিয়াসগুলি এই ঘটনাটিকে ইন্ডিয়া ভার্সাস পাকিস্তানের সমস্যা বলে অভিহিত করেছে। কারণ পাকিস্তানে অবস্থিত সেখানকার গদি মিডিয়ার কিছু জার্নালিস্ট এই ঘটনাটিকে নিয়ে রীতিমতো মজা করেছে, যা পাকিস্তানের জন্য একটি স্বাভাবিক। কিন্তু এখন আমাদের দেশের মেন স্ট্রিম মিডিয়া এবং বিরোধী রাজনৈতিক দলগুলিকে রাজনৈতিক বিতর্ক বাদ দিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার টাইমিংস এবং সিগনিফিকেন্স বোঝা উচিত, কারণ এটি আমাদের দেশের ভাবমূর্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়। গত 24 ঘন্টায় বেশ কিছু এভিয়েশন এক্সপার্ট এবং অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তারা ইঞ্জিনের ব্যর্থতা থেকে শুরু করে পার্সিয়াল লস অফ থ্রাস্ট এবং পাইলটের ডিসওরিয়েন্টেশন পর্যন্ত সব রকম সম্ভাব্য কারণ বিবেচনা করেছেন। কিন্তু অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি বিভিন্ন কনস্পিরেসি থিওরিজ। কিন্তু একটি বিষয় একদম স্পষ্ট হয়ে উঠেছে, এটি পুরো বিশ্বের সামনে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানের মাঝখানে সংবাদ মাধ্যমের সামনে ঘটে যাওয়া এমন একটি ঘটনা, যা ভারতের দেশীয় প্রযুক্তির সক্ষমতার ওপর প্রশ্ন এবং সন্দেহ তুলেছে। কিন্তু এটা সত্য যে ফাইটার জেটের ক্র্যাশ হওয়া একটি সাধারণ ঘটনা। আমেরিকা, রাশিয়া এবং চীন এই প্রতিটি দেশেরই যুদ্ধবিমান বা ফাইটার জেট ক্র্যাশ হতে আমরা দেখেছি। কিন্তু গত 20 মাসে তেজস প্রায় 2 বার ক্র্যাশ হয়েছে এবং এটি তখনই ঘটেছে যখন তেজস আমাদের ভারতীয় বিমান বাহিনীতে আবার অন্তর্ভুক্ত হতে চলেছিল। কিন্তু এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে বহুপাক্ষিক চাপ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং আন্তর্জাতিক এভিয়েশন মার্কেটে ভারতের উত্থান ঠেকানোর একটি গোপন প্রচেষ্টা? যেই ফাইটার জেটটি ইতিমধ্যে মালয়েশিয়া থেকে আর্জেন্টিনা পর্যন্ত বিভিন্ন দেশে রপ্তানির আলোচনায় ছিল, সেই বিমানটি হঠাৎ করে ক্র্যাশ হলো সৌদির মাটিতে। ভারতীয় এভিয়েশন শক্তির বিরুদ্ধে কি নতুন কোনো স্ট্র্যাটেজিক গেম প্ল্যান শুরু হয়েছে? এই ক্র্যাশ কি শুধুই একটি টেকনিক্যাল ইস্যু, নাকি ভারতের ডিফেন্স ইমেজ, আন্তর্জাতিক মার্কেট আর দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সকে নড়িয়ে দেওয়ার মতো একটি বার্তা? তাহলে আসুন জেনে নিই এই ক্র্যাশের পেছনের সম্ভাব্য কারণগুলি। প্রাথমিক বিশ্লেষণকারীরা বলেছেন যে দুর্ঘটনার মূল কারণ হতে পারে নেগেটিভ জি ফোর্স টার্ন। এটি এমন একটি ভয়ঙ্কর অ্যারোবেটিক ম্যানিউভার যেখানে বিমান এবং পাইলট রিভার্স গ্র্যাভিটি ফোর্স অনুভব করে। নেগেটিভ জি ফোর্স হলো এমন একটি ফোর্স যা সাধারণত গ্র্যাভিটির বিপরীতে কাজ করে। বিমান যত দ্রুত ম্যানিউভার নেয়, তত বেশি এক বৈপরীত্য গতি তৈরি হয় এবং পাইলটের শরীরের সব রক্ত ওপরের দিকে অর্থাৎ মাথার দিকে সার্কুলেট হতে থাকে। এই ক্ষেত্রে পাইলটরা জি স্যুট পরে থাকে যাতে শরীরের রক্ত নিচের দিকে সঞ্চালিত না হয়। কিন্তু এক্সপার্ট ক্যাপ্টেন অনিল গৌর বলেছেন হয়তো ওই মুহূর্তে জি স্যুট ঠিকভাবে কাজ করেনি, ফলে রক্ত নিচের দিকে চলে যায় এবং পাইলট এক ধরনের ব্ল্যাকআউট অনুভব করেছিলেন। বিশ্লেষকদের মতে এই সময় এয়ারক্রাফটটি নেগেটিভ জি ফোর্স ডাইভের পর ব্যারেল রোল অর্থাৎ এয়ারক্রাফটটি পুরো অ্যাক্সেল রোটেশন করতে থাকে, যেটি ছিল একটি লো অল্টিটিউড রোলিং ম্যানিওভার। যখন জি ফোর্স দ্রুত বাড়তে থাকে, ঠিক তখনই ফাইটার জেটটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অপর্যাপ্ত উচ্চতার কারণে এটি ভার্টিক্যাল রিকভার করতে পারে না। এই ধরনের অ্যাক্রোব্যাটিক ম্যানিওভার সাধারণত বেশি উচ্চতায় এবং নিরাপদ গ্যাপ সহকারে করা হয়, যাতে পাইলটের ভুলের সুযোগে
বিমানটিকে পুনরুদ্ধার করা যায়। তবে এখানে স্পষ্টতই রিকভারি টাইম এবং ভার্টিক্যাল স্পেস খুবই কম ছিল। তবে পাইলট ব্ল্যাকআউট কি আসল কারণ ছিল? বিশ্লেষকদের মতে জি ফোর্স ব্ল্যাকআউট একটি সত্যিকারের সম্ভাব্য কারণ। অতিরিক্ত গ্র্যাভিটির প্রভাবে পাইলটের মাথায় ব্লাড সার্কুলেশন কমে যায় এবং এই ফ্লো সেটআপই ব্ল্যাকআউটের একমাত্র কারণ, যেখানে পাইলট মুহূর্তের জন্য সচেতনতা হারায়। ক্যাপ্টেন অনিল গৌর আরও বলেছেন যে এই ক্ষেত্রে ককপিট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করা খুবই প্রয়োজন, কারণ সেখান থেকে বোঝা যাবে পাইলটের ব্ল্যাকআউট হয়েছিল কিনা এবং জি স্যুট কীভাবে কাজ করেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ধরনের ম্যানিওভার কেন এত বিপজ্জনক? যে কোনো ফাইটার জেটের ক্ষেত্রে লো অ্যালটিটিউডে এই টাইপের ম্যানিওভার করা হলে ভুল বা ব্ল্যাকআউট হলে রিকভার করার সময় খুবই কম থাকে। যদি পাইলট সঠিকভাবে ব্ল্যাকআউটের প্রতিক্রিয়া না দিতে পারে বা দেরিতে রিঅ্যাকশন জানায়, তাহলে সব নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। পাইলটের জি স্যুট যদি পুরোপুরি সঠিকভাবে কাজ না করে, তাহলে রক্ত নিচের দিকে জমে যায় এবং শরীরের অত্যাবশ্যক অঙ্গগুলির মধ্যে রক্ত সরবরাহ কমে যায়, যা অবচেতনতা ঘটাতে পারে পাইলটের মধ্যে। কিন্তু সমস্ত ফাইটার জেটের পাইলটরাই ককপিটের ভেতরে এই ধরনের প্রতিকূল অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য পেশাদারভাবে প্রশিক্ষিত থাকে। তাই এই ধরনের ঘটনা খুবই বিরল হলেও সম্ভাব্য ঝুঁকিকে উপেক্ষা করা যায় না। এই ঘটনার প্রতিক্রিয়া এবং আগাম পদক্ষেপ হিসেবে ইন্ডিয়ান এয়ারফোর্স ইতিমধ্যেই একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করেছে। তারা এফডিআর এবং সিভিআর ডেটা বিশ্লেষণ করবে এবং নিশ্চিত করবে যে ভবিষ্যতে এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। এর পাশাপাশি বিমানের রুটিন চেকআপ, পাইলট ট্রেনিং প্রোটোকল এবং ম্যানিওভার সীমাবদ্ধতা পুনর্মূল্যায়ন করা হবে, কারণ এই দুর্ঘটনা শুধুমাত্র একটি পাইলট বা বিমানের ক্ষতি নয়, এর ফলে বিশ্বব্যাপী তেজাসের আস্থার ওপর একটি অপ্রত্যাশিত সন্দেহ জন্মেছে। নেগেটিভ জি টার্ন শুধুমাত্র একটি অ্যাক্রোব্যাটিক ম্যানিওভার নয়, এটি এক প্রাণনাশী পরীক্ষা, বিশেষ করে কম উচ্চতায়। এবং এই দুর্ঘটনায় আমরা এক দুঃখজনক সত্যের মুখোমুখি হয়েছি। প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের সীমাবদ্ধতা এবং বায়োলজিক্যাল চ্যালেঞ্জ এখনও খুবই বাস্তব। ব্রেভ হার্ট পাইলটস এবং জেট যতই সফিস্টিকেটেড হোক, কিন্তু এটা প্রমাণিত হলো যে নিরাপত্তার চূড়ান্ত স্তর তৈরি করার জন্য শুধুমাত্র মেশিন নয়, ট্রেনিং, অগ্রিম পরিকল্পনা এবং রিকভারি স্ট্র্যাটেজি অপরিহার্য। তাই এই কেস শুধু একটি ট্র্যাজিক ঘটনা নয়, এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মিলিটারি এভিয়েশনের প্রতিটি ম্যানিওভার এবং স্কিল ফ্লাইট নিরাপত্তার সর্বোচ্চ স্তর রাখা কতটা গুরুত্বপূর্ণ।